মাঝখানে কেটে গেছে অনেকগুলো অধ্যায়। সেই অধ্যায়ের পরিমাপ কেউই জানে না। হাতে কর করলে 10 বছর দেখা যায়। সেদিনের ঘটনার পর নিজেই পুলিশের কাছে ধরা দিয়ে 10 বছরের শাস্তি মাথা পেতে নিয়েছিল জাংকুক। জাংকুকের এহেন কাণ্ডে পুলিশ থেকে গোয়েন্দা সকলেই অবাক হয়ে গেছিল। আজ 10 বছরের মেয়াদের সমাপ্তি হয়েছে। সকাল থেকেই একজন ঘর পরিষ্কার ঝাড়পোছ করে সবে স্নান থেকে বেরিয়ে চুল মুছছিল। তারপর সোনার সিঁদুর কৌটো থেকে এক চিমটি সিঁদুর লাল সিঁথিটাই ছোঁয়ালো। কপালে লাল টিপ, চোখে কালো কাজল, পাট ভাঙা নতুন ছাপা শাড়ি। সত্যি বেশ মিষ্টি লাগছে দেখে। রান্নাঘরে ঢুকে সবে সবে ভাতের চাল ধুয়ে হাঁড়িতে ফেলেছে। এমন সময় সুবিন প্রচন্ড চিৎকার করতে করতে ঘরে ঢুকে তাকে উদ্দেশ্য করে বলল, বৌদিদি, ও বৌদিদি, দেখো কাকে নিয়ে এসেছি, আমাদের সকলের স্যারকে। দেখো দেখো। রান্নার ফাঁকে এমন কথা আশা করেনি। ভেবেছিল যে খানিক বাদে আসবে, কিন্তু না, আর কিছু ভাবতে পারছে না। বুকে চলছে এই মুহূর্তে এক প্রবল ঘূর্ণিঝড়, যা পা খেতে খেতে ঠিক বুকের বাঁ পাশে এক আনন্দের ঠান্ডা হিমশীতল স্রোত এনে দিচ্ছে। দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়েই জাংকুকের মুখোমুখি হলো আজ 10 বছর বাদে। গায়ের রং ফর্সা, মুখের দাড়ি বোধ হয় অনেকদিন কাটা হয়নি, তাই বেড়ে সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। উস্কো খুস্কো চুল, গায়ে একটা শার্ট প্যান্ট, শরীরের অনেকদিন বোধ হয় যত্নের লেশ পড়েনি, তাই এমন ভেঙে গেছে শরীরটা এখন। এত কিছু ভাবার বা দেখার সময় টের নেই। দৌড়ে গিয়ে জাপটে ধরলো, সাথে কান্না দেবীও এলেন। জাংকুকও আজ যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কান্নাও আসেনি, বরং বড় প্রশান্তি অনুভব করছে। কোন রকমে তেকে শান্ত করে বলে ওঠে, কাঁদছো কেন? আমি তো এসে গেছি। তাও কেঁদেই চলেছে। বোধহয় এতদিনের কান্নাটা বেরিয়ে আসছে। হঠাৎ ওর হেঁচকি উঠতে আরম্ভ করলো। দেখেছো তো, আমি বারণ করেছিলাম কেঁদো না। দেখলে, দাঁড়াও, আমি জল আনছি। না, তোমাকে কোথাও যেতে হবে না। আমার কাছে থাকো না প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি যাচ্ছি না তো, এই তো আমি, বলেই মুখে জড়িয়ে ধরলো তেকে। দুঃখের রাত বড় আর সুখের রাত ছোট, কথাই আছে না। তে যখন একা একা ওই দূরের আকাশে দেখে দিন গুনতো, তখন রাত শেষই হতো না। আর আজ যখন জাংকুক ওর পাশে, ওর শরীরে, ওর মনে আর ওর জীবনের সাথে একেবারে জড়িয়ে, তখন যেন রাতটা ঝুপ করেই শেষ হয়ে গেল। ঘুম ঘুম চোখে উঠতে চাইলে শরীরের উপর ভারী কিছু অনুভব করতেই জাংকুক ওর গায়ে হাত, পা এবং মাথাটাও ওর উন্মুক্ত বুকে রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তে দেখেই মাথায় হাত বুলিয়ে নিজের মনে মনেই বলতে থাকলো, আহারে, ছেলেটা কতদিন ভালো করে ঘুমায়নি, থাক ঘুমাক। তারপর আবার উঠতে গিয়েও সেই বাধা। জাংকুককে আস্তে করে ডাকলো তে, এই যে শুনছো, কই গো? একটু সরো, দেখি আমি উঠবো। এর কথাই তো কোনো কাজের কাজ হলোই না, বরং জাংকুককে আরো জাপটে ধরে ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, প্লিজ ঘুমাতে দাও। সে রাতের দিকে তো শুলাম, সারা রাত তো আর ঘুমাতে দিলে না। শুয়ে থাকো চুপচাপ, নইলে আবার কিন্তু শুরু করব। বলেই খোঁচালো দাঁড়ি দিয়ে ওর উন্মুক্ত বুকে ঘষে, আবারও ঘুমিয়ে পড়ে। নাও ধরো, চাটা খাও, তারপর এক্সারসাইজ করো, দিয়ে ফ্রুট স্যালাড খাবে, বুঝেছো? বাবা গো, এত কেয়ার। বুঝলাম, এতদিন না থাকার ফল, থাকলে অবশ্যই এত যত্ন পেতাম না। জাংকুক ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ফোপানির আওয়াজ পেয়ে মাথা তুলে দেখলো
তে কাঁদছে। এ বাবা, তুমি কাঁদছো কেন তে? কি হয়েছে? তো তুমি কেন বললে যে থাকলে যত্ন পেতাম না? আমি তো মজা করে বললাম, তাতে আবার কেউ কাঁদে নাকি? ধুস বোকামে। না না, তুমি আমায় আবারও ভুল বুঝেছো। এবার আরো জোরে ফুপিয়ে উঠলো তে। জাঙ্কুক চা খাবে কি আগে বউকে শান্ত করে খাটে বসিয়ে বলে, এই তো রাতে কত ভালো ভালো কথা বললে বড়দের মতো, আর আজ সকালে এমন কেউ ফোঁপায় নাকি? তে নাক টেনে উত্তর দেয়, হ্যাঁ আমি ফোঁপাই, কারণ আমার ভয় হয়, হারানোর ভয়। ভালোবাসি তো। কাকে? একজন মাফিয়া কিংকে? বলেই হো হো করে হেসে দিল। তোমার না ওইসব তেতো চা খেয়ে খেয়ে মুখটাও তেতো হয়ে গেছে, কোনো ভালো কথা বেরোয় না, তাই না? নাক ছিটকিয়ে বলে তে। হ্যাঁ, আমার মুখ তেতো হলেও আমি মানুষটা ভীষণ সুইট। সুইট না ছাই? তুমি জানো আমার মিষ্টত্বের কত জোর? কিরকম? জাঙ্কুক বাঁকা হেসে থেকে ওর কোলে বসিয়ে কাঁধে থুতনি রেখে বলে, আমার মিষ্টত্ব তোমাকে সবসময় মোটা রাখতে সাহায্য করবে, স্পেশালি এই জায়গাটা। তের পেটে হাত রেখে বলে। তে কথার মানে বুঝতে পেরে ঠোঁট কামড়ে হেসে বলে, তোমার মিষ্টতা অলরেডি কাজ করে ফেলেছে। কি কি বললে তুমি? আবার বলো। থেকে কোল থেকে উঠিয়ে খুশিতে উত্তেজিত হয়ে বলল জাঙ্কুক, আরে আরে শান্ত হও, এত উত্তেজিত হওয়ার কি আছে? তুমি বুঝতে পারছো তে, আমি বাবা হতে চলেছি, আমার সন্তান আসবে পৃথিবীতে, আমি বাবা হব, তুই মা হবি, তুই মা হবি তে। খুশিতে জাঙ্কুকের চোখে জল চলে এলো। বিছানায় বসে কাঁদতে কাঁদতে বলল, জানিস তে, ছোট থেকেই আমি যখনই বিলাসী জীবন কাটাতে যেতাম তখনই আমার মনে হতো আমি তো সাধারণ একজন স্কুল টিচার। তাহলে তবে যখন আমি কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার কপাল খুলে গিয়েছিল, আমি চাকরি পেয়ে গিয়েছিলাম। মাকেও আনতে গিয়েছিলাম, মা আসতে চায়নি, বলেছিল স্বামীর ভিটা কখনো মেয়ে মানুষদের ছাড়তে নেই। আমিও মা আর বোনকে এক অনিশ্চিত পথে রেখে কলকাতায় চলে আসি। একদিন অফিসে কাজ করছি, তখনই আমার ফোনে একটা কল আসে মায়ের ফোন থেকে। ফোন ধরতেই ওপাশ থেকে অচেনা গলায় বলা কথাগুলো শুনে থমকে গিয়েছিলাম রে। বলেছিল, আপনার মা আর বোন আর নেই, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমিও পরিমরি করে পাড়ি দিয়েছিলাম। গিয়ে দেখি বিছানায় বসে জোরে জোরে ফুফিয়ে উঠল জাঙ্কুক। এসে মাথায় হাত বুলিয়ে বলল, থাক আর বলতে হবে না, যা হওয়ার হয়ে গেছে, চলুন আমরা ওদের জানাই। না, আজ বলতেই হবে আমাকে, সে যত কষ্টই হোক না কেন। গিয়ে জানতে পারি মা আর বোনকে খুন করা হয়েছিল। সৎকার কাজ শেষ করে ঘরের এক কোণায় বসেছিলাম, হঠাৎ আমার ফোনে টুক করে মেসেজ আসে। আমার পরম শত্রু আমার মেসেজ করে জানিয়েছিল যে সে দায়িত্ব নিয়ে আমার মাকে আর বোনুকে সরিয়েছে। সেই দিন থেকে আমি একজন মাফিয়া, আড়ালে মাফিয়া হলেও আমার বস, আমার স্যারের কাছে আমি তার আজ্ঞাকারী। স্যার নাকি সব ছেড়ে দেশের বাড়ি চলে যাবেন, তাই সব দায়িত্ব আমায় দিয়ে উনি চলে গেলেন। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না, দেখি মুখটা। দু হাতের ভাঁজে জাঙ্কুকের মুখটা সযত্নে নিয়ে আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিল তে। জাঙ্কুক কাঁদতে কাঁদতে বলে, তে ভালোবাসবে আমায়, আমার সন্তানের মা হবে, আমায় আপনজন হবে, আমাকে নতুন করে জীবন জাঙ্কুক তৈরি করবে, আমায় আবার লেখালেখি শুরু করাবে। বলো না, বলো। হব,
আমি একজন ভালো মা, ভালো বোন, ভালো স্ত্রী, ভালো বন্ধু হবই। দেখো তুমি, আমার তোমার ওপর অগাধ বিশ্বাস আছে, যেটা আয়ুর প্রতিও ছিল। কিন্তু আয়ুদি তোমায় ঠকিয়েছে। আয়ুদের জালেই তো পা রেখে তুমি খারাপ কাজগুলো করতে। যাকগে, ছাড়ো, যাও এখন তুমি। আমি তোমায় খুব কষ্ট দিয়েছি, তাই না? তে পেছন দিকে যেতে গিয়েও পারলো না। ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কেন? এত বছর পর আবার এসব কথা কেন? না মানে, আয়ুর কথা উঠলো তো তাই। আয়ুদি তোমার আগের পক্ষের স্ত্রী ছিল। হরিপুর থেকে চলে আসার পর আমার সাথে তোমার ঝামেলা হয়েছিল। তারপর নতুন অফিসের বিশ্বস্ত কর্মীদের মধ্যে আয়ুদিও পড়তো। এভাবেই তোমাদের সম্পর্কের মেয়াদ গড়ায় বিয়ে পর্যন্ত। টাকা পয়সা ধন দৌলত দেখে তোমাকে তো ওই কালো জগতের দিকে এগিয়ে দিয়েছিল। তোমার মরা বাবা মা এবং বোনের নাম তো ওই বিষিয়ে দিয়েছিল, দিয়ে নিজে কোথায় গা ঢাকা দিয়েছিল, আর সব দোষ আমার ঘাড়ে এসে পড়েছিল। ব্যাস, এই অবধি ঘটনা। না, ঠিক আছে, আমি এক্সারসাইজ করতে গেলাম। আর হ্যাঁ, এখন থেকে আমার আর আমার পুচকুর দায়িত্ব কিন্তু তোমার। সাবধানে রাখবে, নিজেও থাকবে। আর হ্যাঁ, এবার থেকে খাবার আরেকটু বেশি বানাতে বলো সার্ভেন্টদের। আমি আজ থেকে ওয়ার্ক ফ্রম হোম করব, বাড়িতেই থাকবো 1 বছর। আমার ম্যানেজার সবটা হ্যান্ডেল করবে। কি? এ তো খুব খারাপ। না না, প্রেগনেন্ট আমি আর সব কাজে ফাঁকি দেবে তুমি? মেরে না দাঁত ভেঙে দেবো একদম। সে তুমি দাঁত ভাঙো আর পাই ভাঙো, আমি বাড়িতেই থাকবো। না, ভাইয়েরা আছে, ওরা আমায় দেখবে। আর তাছাড়া আমি কি বাচ্চা মানুষ নাকি? না, এমন বিহেভ করছো। ওরা কি অফিস যাবে না? আমি মালিক আর ওরা এমপ্লয়ি, ওদের কি দায়িত্ব নেই নাকি? এত কথা ভালো লাগে না তে, যা বলছি শুনবে, নইলে বেবি কিন্তু বাবার কাছে বকা খাবে, বাবাকে মায়ের আদর না করতে দেওয়ার জন্য, আর এত তাড়াতাড়ি আসার জন্য। ছি ছি, মাগো, কি কেমন বাবা গো? না চোখ টিপ মারছো কেন? বাবা ও বেবির কনভারসেশন, তোমার আপত্তি কোথায়? এই এই, এগোবে না বলে দিলাম। কি 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 করছো? আমি এগোচ্ছি তো তুমি তোতলাচ্ছ কেন?